বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের রিকোয়েস্টে, প্রায় সব স্টুডেন্টেরই এটা রিকোয়েস্ট, তাই তোমাদের রিকোয়েস্টে আজকে আমি তোমাদের জন্য পরিমিতির অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের জন্য 373 পেজের, অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের কোয়েশ্চেন 12-র যে 5টা পরিমিতির অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আর সমাধান শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর অবশ্যই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এই 373 পেজের আগে আমি 4খানা ভিডিও আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেই লিঙ্কে ক্লিক করে অঙ্কের সমাধানগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 12-1 বলা হচ্ছে 40 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া একটি নিচু জমিকে মাটি দিয়ে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে। এর জন্য যে পরিমাণ মাটি দরকার ওই জমির চারিদিকে 2.5 মিটার চওড়া একটি পরিখা খনন করলে পাওয়া যাবে। পরিখাটি কত গভীর হবে আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, পরিমিতির অঙ্ক তোমরা হয়তো অনেকেই ভয় পাও বা করতে চাও না। তার পেছনে যে মূল কারণ, আমি আমার এত বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি প্রায় দীর্ঘ 16-17 বছর পড়াচ্ছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টদের এটা ভয় লাগে। তার পেছনে একটাই কারণ, সেটা হলো এই অঙ্কগুলোর সূত্রগুলো তাদের মনে থাকে না। আর সূত্রগুলো মনে না থাকার কারণেই তারা অঙ্কটা বোঝারও চেষ্টা করে না, আর বুঝতে চেষ্টা করে না বলেই তারা অঙ্কটা পারেও না। তার মধ্যে একটা ভয় চলে আসে। তাহলে মূল জায়গাটা কোথায়? এই অঙ্কগুলো না পারার বা কঠিন হওয়ার পেছনে মূল জায়গাটা হচ্ছে সূত্রগুলো তাদের তৈরি থাকে না। সূত্রগুলো তৈরি থাকে না। তো আমরা যদি সূত্রটাই যদি ভালো করে মুখস্থ করে নিতে পারি, সূত্রটা যদি ভালো করে তৈরি করে নিতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক খুব একটা কঠিন অঙ্ক লাগবে না, একদম সহজ লাগবে। এমনকি আমি বলতে পারি যে পাটিগণিত বীজগণিতের থেকেও পরিমিতির অঙ্ক সহজ। শুধুমাত্র তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? সূত্রগুলো ভালো করে এই জন্য তোমরা তৈরি করো, বারবার করে খাতায় লেখো, লিখে 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 বারবার করে মুখস্থ করো। আর সাথে সাথে কিন্তু ছবিটাও, হ্যাঁ, সূত্রর সাথে তার ছবিটাও কিন্তু পাশে রেখে তোমরা মুখস্থ করো। যখন তোমরা ঘনকের সূত্র পড়বে তখন ঘনকটা পাশে ছবি রেখে তারপর তুমি সূত্রগুলো মুখস্থ করো। যখন ত্রিভুজের সূত্র পড়বে তখন ত্রিভুজটার পাশে ছবি এঁকে ত্রিভুজটার ছবি এঁকে তার সূত্রগুলোকে মুখস্থ করো। ঠিক আছে? তাহলেই দেখবে তোমাদের সূত্রগুলো মনে থাকবে অনেক দিন ধরে, এবং সেটা অঙ্ক বুঝতেও তোমাদের অনেক হেল্প করবে। আর একটা কথা বলি, আমি যেহেতু অঙ্ক করাচ্ছি, তোমরা কিন্তু শুধুমাত্র অঙ্কটা শুনবে না আর দেখবে না, সাথে সাথে কিন্তু খাতা আর পেন নিয়ে অঙ্কগুলো করতেও থাকবে। ঠিক আছে? অঙ্ক কিন্তু দেখা বা শোনার জিনিস না, দেখা ও শোনার জিনিস, সাথে সাথে তোমাদের লিখতেও হবে। তাই আমি যখন করাবো, তোমরা যখন ভিডিও দেখবে, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন না নিয়ে কিন্তু বসবে না। তাই এই অভ্যাসটা তোমাদের বানাতে হবে। ঠিক আছে? যখন দেখছো তুমি বাইরে আছো বা অন্য কোথাও আছো, বন্ধুদের বাড়িতে আছো বা কোথাও আছো, তখন আমি ভিডিও আপলোড করেছি, তখন তোমার মনে হলো আমি অঙ্কটা একটু দেখে নিই, 10 মিনিট তো সময় আছে, নষ্ট করবো কেন, অঙ্কটা দেখে নিই। ওই রকম করো না। সময়টাকে বাঁচাও, বাঁচিয়ে বাড়িতে যাও, গিয়ে খাতা পেন বার করে একদম যেরকমভাবে পড়াশোনা করে সেই পরিবেশে, সেই পরিবেশটা তৈরি করো। তৈরি করে খাতা পেন নিয়ে অঙ্কটা কষো। ঠিক আছে? তখন আমার ভিডিওটাকে অন করে তোমরা দেখতে পারো। খাতা পেন ছাড়া কিন্তু দেখবে না। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন 12-1। তো এখানে বলছে, দেখো, একটা নিচু জমি আছে, সেটাকে উঁচু করা হবে। এবার উঁচু করতে হবে কতটা? 2.5 ডেসিমিটার। এই এককটাই কিন্তু ডেসিমিটারে দিয়েছে, বাকি সব এককগুলো কিন্তু মিটারে দিয়েছে। পরিমিতির অঙ্কতে কিন্তু এটাই হচ্ছে একটা বড় জিনিস, যেখানে আমাদের এককের পরিবর্তন করতে হয়। ঠিক আছে? এককের পরিবর্তন করতে হয়। তো ডেসিমিটার আর মিটারের মধ্যে কোন এককটা বড়? মিটার এককটা বড়, ডেসিমিটার এককটা ছোট একক। তো এই ছোট একক থেকে যখন বড় এককের দিকে যাব, ছোট একক থেকে
যখন বড় এককের দিকে যাব তখন আমাদের ভাগ করতে হয়। এবার বন্ধুরা কেন ভাগ করব এটা আমি একটু বলে দিই, ঠিক আছে? এই অঙ্কতে তো বোঝাবোই, কিন্তু আমি ব্যাপারটা একটু বলে দিই। দেখো, তোমরা এটা সবাই নিশ্চয়ই জানো, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, তাই তো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো কেজি হচ্ছে বড় একক। তাহলে এই এককটা বড় একক আর এই এককটা ছোট একক। দেখো, 1 কেজি আর 1000 গ্রাম দুটোর পরিমাণ তো সমান, তাই না? কিন্তু দেখো, এই যে দুটো একক দেখতে পাচ্ছি, এই দুটো এককের পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু সমান না। এককটা আলাদা, এককটা আলাদা, কেজি আর গ্রাম দুটো আলাদা, এবং তার পাশে যে সংখ্যা আছে সেই দুটোও আলাদা। কিন্তু 1 কেজি আর 1000 গ্রাম এই পুরো সমগ্র জিনিসটা কিন্তু সমান। এখান থেকে আমি বলতে পারি কেজি যেহেতু বড় একক, তাহলে তার সংখ্যাটা কম, ছোট। তাহলে বড় এককের সংখ্যা হবে ছোট আর ছোট এককের সংখ্যা হবে বড়। ইংরাজিতে একটা কথা 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 বলতে পারি আমরা এইভাবে, যদি মনে রাখতে পারো তো খুব ভালো হয়। বিগার দ্য ইউনিট, স্মলার দ্য ভ্যালু। মানে ইউনিট মানে একক, বিগার দ্য ইউনিট, একক যত বড় হবে তার সংখ্যা তত ছোট হবে। একক যত বড় হবে তার সংখ্যা তত ছোট হবে, ঠিক আছে? এই হিসাবে কেজি যেহেতু বড় একক তাই তার সংখ্যাটা ছোট, গ্রাম যেহেতু ছোট একক তাই তার সংখ্যাটা বড়। দেখো, আবার 1 কেজি মানে আমি লিখতে পারি একের পরে 6টা শূন্য আর এককটা মিলিগ্রাম। এবার গ্রামের থেকেও মিলিগ্রাম আরও ছোট। তো যত ছোট এককে যাব তত তার সংখ্যাটা বাড়বে, আর একটা সংখ্যা থেকে সেই সংখ্যাটাকে বাড়াতে গেলে আমাদের গুণ করতে হয়। আর এই কারণেই কেজি থেকে যখন গ্রামে বা মিলিগ্রামে যাব, অর্থাৎ ছোট এককে যাব, তাহলে তার যেহেতু সংখ্যাটা বাড়বে, ছোট এককের সংখ্যা বড় হয়, তো যখন বড় একক থেকে ছোট এককে যাব তাহলে তার সংখ্যাটা তো বেড়ে যাবে। আর বাড়ার উপায় কি? গুণ করা। তাই ছোট এককে যখন রূপান্তর করব তখন গুণ করব। ঠিক সেইভাবে ছোট একক থেকে যখন বড় এককের দিকে যাব, ছোট একক থেকে বড় এককের দিকে যাব, অর্থাৎ বড় এককের দিকে যদি যাই তাহলে তার সংখ্যাটা কমে যাবে, বড় এককের সংখ্যাটা ছোট হয়, তাই সংখ্যাটা কমে যাবে। সংখ্যা কমানোর উপায় হচ্ছে ভাগ করা, ভাগ করলেই তো তবে তো কমে। তার মানে সেখানে আমি ভাগ করব, অর্থাৎ বড় এককে যখন রূপান্তর করব তখন আমি ভাগ করব, আর ছোট এককে যখন রূপান্তর করব তখন গুণ করব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গুণ কখন করব, ভাগ কখন করব। এবার দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটারের পরেই হয় ডেসিমিটার। তো ডেসিমিটার থেকে যখনই মিটারের দিকে যাব, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাব, তখন আমরা কি করব? ভাগ করব। কিন্তু কত দিয়ে ভাগ করব? ডেসিমিটার থেকে মিটার কত ঘরের পার্থক্য? একটা ঘরের পার্থক্য, অর্থাৎ 10-এর পার্থক্য, তাই 10 দিয়ে ভাগ করব। অর্থাৎ 2.5 ডেসিমিটারকে যখনই 10 দিয়ে ভাগ করব তখনই আমি যেটা পাবো সেটা হচ্ছে মিটার এককে পাবো। অর্থাৎ 2.5/10 10 দিয়ে ভাগ করলে এই দশমিকটা আরও এক ঘর বাঁদিকে সরে যাবে, অর্থাৎ 0.25 হয়ে যাবে। তাহলে 2.5 ডেসিমিটার মানে হলো 0.25 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার আমরা এককটা বুঝে গেলাম। এইবার অঙ্কটাকে আর একবার শুরু থেকে বুঝি, ঠিক আছে? তো বলছে যে একটা গর্ত আছে, 0.25 মিটার একটা গভীর একটা গর্ত আছে। সেই গর্তটাকে আমাকে কি করতে হবে? সেই গর্তটাকে আমাকে ভরাট করতে হবে, উঁচু করতে হবে, ঠিক আছে? মাটি দিয়ে নিচু জমিকে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে, মানে 0.25 মিটার উঁচু করতে হবে। এর জন্য মাটি লাগবে, আর সে মাটিটা আসবে কোথা থেকে? মাটিটা আসবে একটা, ওই যে জমিটা আছে, যে জমিটাকে আমরা উঁচু করছি, সেই জমিটার চারদিকে একটা পরিখা আমাদের খনন করতে হবে, পরিখা খনন করতে হবে। সেই খনন করার পর যে মাটিটা বেরোবে, খনন মানে খোঁড়া, মাটি খোঁড়া, এটা মাটি খুঁড়তে হবে। তো সেই যে মাটিটা খুঁড়বো সেই মাটি দিয়েই আমরা নিচু জমিটাকে উঁচু করব, ঠিক আছে? এবার তাহলে যে পরীক্ষাটা খনন করব তার গভীরতাটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, পরীক্ষাটা কি সেটা আমি একটু বলে দিই। আগেকার দিনে রাজারা কি করতো? তাদের রাজমহল
বা তাদের মহল বা তারা নিজেরা যেখানে থাকে সেই জায়গাটাকে রক্ষা করার জন্য তারা সবসময় তার মহলের চারধারে ধরো এইরকম একটি গোলাকার জায়গায় ধরো তার মহল আছে, কোনো রাজার মহল আছে, ঠিক আছে? তাহলে এই মহলটাকে বাঁচানোর জন্য তার চারপাশে এইরকমভাবে তারা খাল কেটে দিত, হ্যাঁ? এবং এখানে তারা খাল কেটে এখানে জল দিয়ে দিত। জল দিতে পারতো বা হয়তো জল নাও থাকতে পারে, কিন্তু গর্ত, গভীর গর্ত, যাতে শত্রুরা এখান থেকে এসে এইদিকে যাতে না আসতে পারে, ঠিক আছে? তো এই অংশটাকে আমরা বলি পরিখা। এই যে খালটা আছে এই খালটাকেই বলি আমরা পরিখা, মানে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা খাল কাটতো, সেটাকে আমরা বলি পরিখা। এখানে এরকম একটি জমি আছে, তার জমির চারপাশে এরকম পরিখা কাটা হয়েছে, ঠিক আছে? এরকম পরিখা কাটা হয়েছে মানে গর্ত করা হয়েছে। তো এই গর্তটার গভীরতা কত হবে? তো এটা আমাকে একটু এইভাবে বুঝতে হবে। তো ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করি। এইরকম একটি কি আছে, গর্ত আছে। এটা হচ্ছে 40 মিটার লম্বা, 30 মিটার চওড়া আর 0.25 মিটার গভীর। এটাকে উঁচু করতে হবে, মানে এর ভিতরে এবার মাটি ফেলতে হবে। এবার এই মাটিটা ফেলার জন্য এরই চারপাশে মাটি কাটা হয়েছে, এইরকম সমান চওড়া এরকমভাবে মাটি কাটা হয়েছে। কিন্তু কতটা গভীর কাটা হচ্ছে সেটা বলেনি। এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে। এটা কতটা গভীর? 0.25, তাহলে এর থেকে নিশ্চয়ই বেশিই হবে। এইরকম গভীর কি করা হয়েছে, পরিখা খনন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে এইগুলো হচ্ছে গর্ত, ঠিক আছে? এটা হচ্ছে গর্ত। তোমরা যদি উপর থেকে যদি দেখো তাহলে কি দেখবে? তাহলে এইরকম দেখতে পাবে। এটা হচ্ছে জমি, ঠিক আছে? এটা জমি যেটা উঁচু করা হচ্ছে, যার লম্বাটা হচ্ছে 40 মিটার আর চওড়াটা হচ্ছে 30 মিটার। আর তার চারপাশে এরকম খাল কাটা হয়েছে। কতটা চওড়া খাল কাটা হয়েছে? 2.5 মিটার চওড়া, অর্থাৎ এখান থেকে এতটা, এটা হচ্ছে 2.5 মিটার। এদিকেও, ঠিক আছে? এদিকেও 2.5 মিটার। সব দিকে সমান চওড়া খাল কাটা হয়েছে বা পরিখা খনন করা হয়েছে। এখন এই যে পরিখাটা মানে যে গর্তটা কতটা গভীর, এইখান থেকে এতটা তার গভীরতা, তো সেটাকে আমি এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে? পরিখাটা এইচ গভীর করা হয়েছে, মানে এইচ গভীরতার একটা পরিখা খনন করা হয়েছে, এটা আমরা ধরে নেব। এবার বন্ধুরা দেখো, এইখানে এই পরিখাতে যতটা মাটি আছে সেই মাটিটাই তো কেটে এই জমিতে ফেলা হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে জমিটা উঁচু করতে গেলে মোট যে আয়তনের মাটিটা লাগবে সেই আয়তনের মাটিটা আসছে পরিখা থেকে। তাহলে পরিখা থেকে যে মাটিটা উঠবে সেই মাটিটাই জমিটা উঁচু করতে গেলে যে মাটি লাগবে তার আয়তনের সমান। সুতরাং এখানে আমরা কি করব? আমরা পরিখার আয়তন বার করব আর যতটা জমি উঁচু করা হচ্ছে সেই অতটা জমির মাটির আয়তন বার করব। এই দুটো পরিমাণকে আমরা সমান সমান করে দিয়ে এইচ এর মানটা বার করব, ঠিক আছে? তো যে জমিটা উঁচু করা হচ্ছে সেটা তো একটা আয়ত ঘনকাকার জমি, তাই না? দেশলাই বাক্সের মতো আয়ত ঘনকাকার জমি, যার দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার এবং গভীরতা 0.25 মিটার। তাহলে তার আয়তন কত হবে? আয়তনের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আরেকটা জিনিস তোমাদের বলি, আয়তনের সূত্র সবসময় হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ না, এই জমিটার ভূমি কিরকম হবে? ভূমিটা মানে এই যে তোমরা, এটা কিন্তু বাস্তব তোমাদের চিন্তা ভাবনা থাকতে হবে। তোমরা যেটা উপর থেকে যেটা দেখতে পাবে সেটা নিচেও কিন্তু সেই জিনিসটাই থাকে। উপর থেকে যদি কোনো কিছু দেখো তাহলে সেই একই মাপ তুমি নিচেও দেখতে পাবে, মানে ভূমিটা কিন্তু সেই মাপেরই হয়। তুমি নিজের ঘরের কথা চিন্তা করো, যে ঘরে বসে আছো, উপরে যে ছাদ আছে সেই ছাদটার যা পরিমাপ
নিচের মেঝেটারও কিন্তু পরিমাপ একই। উপরের ছাদটা যেরকম নিচের মেঝেটাও একই। হ্যাঁ, উপরের ছাদ তোমাদের যদি টালির থাকে তাহলে কিন্তু হবে না। ছাদ আমি ঢালাই করা বলছি, ঢালাই করা ছাদ। তাহলে উপরে ঢালাই করা ছাদে যতটা উপরে ক্ষেত্রফল হবে নিচেও কিন্তু ততটাই ক্ষেত্রফল হবে। অর্থাৎ নিচে যদি 40 মিটার আর 30 মিটার যদি দৈর্ঘ্যপ্রস্থ হয় তাহলে উপরেও তাই। আর উপরে যদি 40 মিটার 30 মিটার দৈর্ঘ্যপ্রস্থ হয় তাহলে নিচেও কিন্তু তাই। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে? ভূমিটা তো একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে ভূমি ধরে নাও। ভূমিটা কি? একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের সাথে গভীরতা বা উচ্চতাকে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাই। এটাই হচ্ছে আয়তনের সব থেকে সহজ উপায় বার করার, যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হবে? আয়তন হবে। তো এই হিসাবে সমকোণী চৌপলের বা আয়তঘনকাকার বস্তুর আয়তন হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো এখানে আমরা লিখব যে ধরি পরীক্ষাটি H মিটার গভীর। এবার বন্ধুরা, পরীক্ষার ক্ষেত্রফল সবসময় জানবে। যেমন ধরো এটা পরীক্ষা, আমি এটা উদাহরণ দিচ্ছি, এটা পরীক্ষা। তো এই পরীক্ষাটার ক্ষেত্রফল আমরা বার করব কি করে? এই যে বড় আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তো বড়টার দৈর্ঘ্য ধরে নাও a আর প্রস্থ b, আর ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a আর প্রস্থ যদি b হয়, তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a ইন্টু b। আর ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a ইন্টু b, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। এবার এই দুটো ক্ষেত্রফলকে বিয়োগ করে দিলেই পেয়ে যাব পরীক্ষার ক্ষেত্রফল। ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রফল। আর পরীক্ষার আয়তন কি করে বার করব? এই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবো আয়তন। এক্ষুনি বললাম আয়তন বার করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো পরীক্ষার আয়তন কত হবে? পরীক্ষার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বার করব। এইবার আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে ছবিতে দেখো, আমরা এই গভীরতা ধরে নিয়েছি। এইবার দেখো, মূল যে জমিটা তার দৈর্ঘ্য 40, আর এখানে কতটা চওড়া? এটা কতটা চওড়া? 2.5 মিটার চওড়া। তাহলে ভাবো, এইদিকেও 2.5, আবার এইদিকেও 2.5, তাহলে মোট কতটা হলো? এখান থেকে এতটা 40, আবার এইদিকে আড়াই, এইদিকে আড়াই, মানে মিলিয়ে কত হলো? 5 হলো। অর্থাৎ এই যে পরিমাপটা পাবো এটা 40 প্লাস 5 হবে। বুঝতে পেরেছো? 40 এখান থেকে এতটা, আবার এইদিকে 2.5 মিটার যাব, আবার এইদিকে 2.5 মিটার যাব, তাহলে মোট 5 মিটার গেলাম, অর্থাৎ বাইরের পরিমাপটা পেয়ে গেলাম 45 মিটার। তাহলে পরীক্ষা সমেত জমির দৈর্ঘ্য কত হলো? জমির দৈর্ঘ্য হলো 45 মিটার। ঠিক আছে, একইভাবে প্রস্থও কিন্তু হবে কত? 35 মিটার। কেন? কারণ এখান থেকে এতটা হচ্ছে 30, আবার এইদিকে আড়াই, তাহলে মোট 5, অর্থাৎ এখান থেকে এতটা হবে 35, এখান থেকে এতটা হবে 35, আর এখান থেকে এতটা হবে 45। তাহলে বাইরের পরিমাপটা পেয়ে গেলাম, আর ভিতরের পরিমাপটাও জানি। তাহলে বাইরের ক্ষেত্রফলটা কত হবে? বাইরের ক্ষেত্রফলটা হবে 45 গুণ 35, আর ভিতরের ক্ষেত্রফলটা হবে 40 গুণ 30। তাহলে পরীক্ষার ক্ষেত্রফল কত হবে? 45 গুণ 35 মাইনাস 40 গুণ 30। ব্যাস, এবার তাকে ইস দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব পরীক্ষার আয়তন। পরীক্ষার আয়তন আর জমির আয়তন সমান হবে। তাহলে এবার লিখব প্রথমে ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল সমান সমান 40 মিটার গুণ 30 মিটার। ঠিক আছে, তোমরা এইভাবেই রাখবে, এটাকে এইভাবেই রাখবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি, না গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 3 12 হয়, অর্থাৎ 1200 মিটার স্কোয়ার। ক্ষেত্রফলে সবসময় বর্গ একক হবে, হ্যাঁ, বর্গ মিটার। এবার লিখব যেহেতু পরীক্ষাটি
2.5 মিটার চওড়া। অতএব পরিখা সহ জমির ভূমির দৈর্ঘ্য সমান সমান 40 মিটার, আর দুদিকে 2.5 মিটার করে বাড়ছে, তাই প্লাস করে 2 × 5 × 2 করব। অর্থাৎ কত হলো 40 + 5, 2.5 × 2 মানে 2.5 এর দ্বিগুণ অর্থাৎ 5 হয়, তার মানে 40 + 5 অর্থাৎ 45 মিটার। আর প্রস্থ পরিখা সহ জমির ভূমির প্রস্থ 30 + 5 এত মিটার সমান সমান 35 মিটার। এবার তাহলে পরিখা সহ জমির ভূমির ক্ষেত্রফল কত হবে? 45 মিটার ইন্টু 35 মিটার, অর্থাৎ 45 আর 35কে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি দেখি। 45 × 35, 5 × 5 = 25, হাতে 2, 5 × 5 = 20, আর 2 = 22, 3 × 5 = 15, হাতে 1, 3 × 4 = 12, 1 = 13, অর্থাৎ 5, 7, 5, 1, 1, 5, 7, 5 এত মিটার স্কোয়ার। এবার বন্ধুরা আমরা কি করব, পরিখার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, তাহলে পরিখার ভূমির ক্ষেত্রফল, পরিখার ভূমির ক্ষেত্রফল ইকুয়ালস টু 1575, এটা হচ্ছে এই পুরোটা, হ্যাঁ বাইরেটা পরিখা সহ বাইরের এই যে আয়তকার ভূমিটা আছে তার ক্ষেত্রফল 45 আর 35-এর গুণফল অর্থাৎ 1575। তার থেকে বাদ দেব ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা অর্থাৎ 1200 এত মিটার স্কোয়ার। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 375 মিটার স্কোয়ার। এবার আমরা বার করব প্রশ্নানুসারে পরিখার মাটির আয়তন সমান সমান 0. আচ্ছা আমরা এটা লিখে দেবো 2.5 ডেসিমিটার, 2.5 ডেসিমিটার বা 0.25 মিটার গভীর জমির আয়তন। ঠিক আছে, গভীর না বলে এটা আপাতত উচ্চতা লিখব, কারণ নিচু জমিকে যখন আমরা মাটি ফেলে উঁচু করছি তখন সেটা উচ্চতা হয়ে যাবে, তাই না? এত মিটার উচ্চতার মাটির আয়তন। মানে তোমাদের বোঝাতে পেরেছি, পরীক্ষাটা কাটা হয়েছে, কেটে যে মাটিটা আছে সেই মাটিটাই জমিতে ফেলে উঁচু করা হয়েছে। কতটা উঁচু? 2.5 ডেসিমিটার বা 0.25 মিটার, এতটা উঁচু। তো এতটা উঁচু করতে যে মাটি লাগবে সেই মাটির আয়তনটাই তো পরীক্ষার মাটির আয়তনের সমান হবে। এবার পরীক্ষার মাটির আয়তন মানে কি? পরীক্ষার ভূমির ক্ষেত্রফল, যে কোনো জিনিসের আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে পরীক্ষার ভূমির ক্ষেত্রফল ইন্টু গভীরতা ইকুয়ালস টু, এটার আয়তনের সূত্র হবে যে জমির ভূমির ক্ষেত্রফল ইন্টু 0.25 এত। ঠিক আছে, এত মিটার কিউব, আর এইখানেও মিটার কিউব। মিটার কিউব কেটে যাবে, তাহলে এবার থাকছে পরীক্ষার ভূমির ক্ষেত্রফল কত বেরিয়েছে? 375। আর গভীরতা কত? আমি এইচ ধরে নিয়েছিলাম। আর জমির ভূমির ক্ষেত্রফল কত হবে? 40 × 30, তাই না? এরকম একটা জমি আছে, আয়তকার জমি, আয়তঘনকার, এইরকম। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 40, প্রস্থ কত ছিল? 30, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? এটা ভূমির ক্ষেত্রফল কত হবে? 40 × 30, তাহলে 40 × 30 আর তার সাথে উচ্চতা 0.25 গুণ করে দিলেই তো আয়তন পেয়ে যাবো, তাই না? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ব্যাস। এবার এখান থেকে তোমরা এইচ বার করে নিতে পারো খুব সহজে। এইচ ইকুয়ালস টু তাহলে কত হবে? 40 × 30
ইন্টু 25, এই পয়েন্টটা তোলার জন্য নিচে 100 আসছে, আর এই 375টাও আমি এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ভাগ হয়ে যাবে। এবার দুটো জিরো এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার তোমরা যদি এটাকে কাটো, 3 দিয়ে যদি কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 1, 3 পাঁচে 15, 25 দিয়ে যদি কাটো, 25 একে 25, আর 25 পাঁচে 125, অর্থাৎ h ইকুয়ালস টু আসলো 4/5 মিটার। এটাকে আমরা ভগ্নাংশ আছে, তাই ভগ্নাংশ থেকে আমরা কি করব, ডেসিমিটারে নিয়ে চলে আসবো। হ্যাঁ, ডেসিমিটার। তাহলে ডেসিমিটার আনতে গেলে মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, মানে আবার ছোট এককে যাচ্ছি, তার মানে গুণ করব, তাহলে এত ডেসিমিটার। তাহলে কত আসলো, 8 ডেসিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 12-2 বলা হচ্ছে 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা ধাতব চোঙের বহির্ব্যাসার্ধ মানে বাইরের ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে 6.75 সেন্টিমিটার ও 5.25 সেন্টিমিটার। এই চোঙটিকে গলিয়ে এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট, এর অর্ধেক মানে 13 সেন্টিমিটারের অর্ধেক মানে 13/2 এত সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো। ওই নিরেট চোঙের ব্যাসার্ধ কত? দেখো, অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। আমরা একটু ছবির মাধ্যমে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও তোমার কাছে এরকম একটি প্রথমে ফাঁপা চোঙ ছিল। চোঙ মানে যেমন জলের ড্রাম বা তেলের ড্রাম, এরকম ফাঁকা চোঙ ছিল, যার উচ্চতাটা এখানে দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। এবার বন্ধুরা, এটা কিন্তু ফাঁপা। হ্যাঁ, ফাঁপা মানে ভিতরটা কিন্তু খালি, বোঝা গেল। যেমন পাইপের মাঝখানটা খালি থাকে, ফাঁপা থাকে, তো সেরকমই একটি পাইপ। এখন বন্ধুরা, এই ফাঁপা চোঙটাকে গলিয়ে যখন একটা চোঙ বানানো হচ্ছে, আর একটা চোঙ বানানো হচ্ছে, এবং সেই চোঙটা কিন্তু নিরেট, ঠিক আছে, নিরেট মানে পুরোপুরি ভরাট, ভিতরটা কিন্তু খালি থাকবে না, এবং সেই চোঙটা কিন্তু কি হবে, উচ্চতাটা এই উচ্চতাটা যেটা হবে সেটা এই চোঙটার অর্ধেক হবে। এরকম একটি নিরেট চোঙ আছে। তো এর ব্যাসার্ধটা যেহেতু ভূমি বৃত্তাকার, তো বৃত্তেরই তো ব্যাসার্ধ হয়, বৃত্ত আর গোলকের ব্যাসার্ধ হয়। তো এই যে ভূমির যে ব্যাসার্ধ, ভূমিটা যেহেতু বৃত্তাকার, তাহলে এখান থেকে এতটা তার ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটাকে আমি এখানে ধরে নিচ্ছি এক্স, সে ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি এক্স। তাহলে আমাদের এক্স এর মানটা কিন্তু বার করতে হবে। তো যে নিরেট চোঙটা তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ কত সেটা আমাদের বার করতে হবে। এখন বন্ধুরা, যখন কোনো চোঙ ফাঁপা আছে, তখন সেই ফাঁপা চোঙের আয়তনের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা। তো আয়তনের ফর্মুলা আমি তোমাদের প্রথমে বললাম, এর আগের যে অঙ্কটা করলাম সেখানেও বললাম, যে আয়তন বার করতে গেলে আমাদের ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করতে হয়। এবার বন্ধুরা, ভূমিটা তো বৃত্তাকার, তাই না, ভূমিটা বৃত্তাকার, আর এই অংশটাতেই শুধুমাত্র ধাতব পদার্থ আছে, তাই না। এখানে কি বলেছে, ফাঁপা ধাতব চোঙ, তার মানে ধাতুটা কোন জায়গাটা আছে, ভিতরটা তো খালি, তাহলে এই জায়গাটাই ধাতুটা আছে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে। এবার বন্ধুরা, তোমরা যদি এখানে নিচ থেকে তাকাও অথবা উপর থেকে যদি তাকাও, কি দেখবে, তুমি কি দেখবে, তুমি এই রকম একটা আকৃতি দেখতে পাবে। এরকম দুটো বৃত্ত দেখতে পাবে, ভিতরের অংশটা খালি, এই ভিতরের অংশটা খালি, আর এই অংশটা হচ্ছে ভরাট, তাই তো, এই অংশটা হচ্ছে ভরাট। তো বন্ধুরা, আমরা এখানে কি করব, এখানে দিয়ে দিয়েছে বহির ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পরিমাপটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর ভিতরের ব্যাসার্ধ এটাকে ধরে নিচ্ছি স্মল আর। তো এখানে ক্যাপিটাল আর এর মান দিয়ে দিয়েছে 6.75 সেন্টিমিটার, একবার চেক করে নিই, 6.75, আর অন্তর ব্যাসার্ধ অর্থাৎ ভিতরের ব্যাসার্ধটা 5.25, অর্থাৎ স্মল আর এর মান 5.25 সেন্টিমিটার, এটা দিয়ে দিয়েছে। এবার দেখো তো, এই যে আমরা উপর থেকে যদি দেখি বা নিচ থেকে যদি দেখি, তাহলে আমরা তো এই জিনিসটাই দেখতে পাবো, তাই না, বৃত্তাকার।
তাহলে এই বৃত্তাকার অংশটাই হচ্ছে তার ভূমি, তাই না? তো এর ক্ষেত্রফল কি করে বার করব? বড় বৃত্তের ক্ষেত্রফল সেটা কত? পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা কত? পাই ইন্টু স্মল আর স্কোয়ার। এখন এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। তো এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাই তো? ভূমিটা তো এরকমই দেখতে হবে। তো এই ভূমির ক্ষেত্রফলের সাথে যখনই আমি এই উচ্চতাটাকে গুণ করে দেব, তখনই আমরা পেয়ে যাব এই ফাঁপা চোঙের ধাতব পদার্থের আয়তন। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের। আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল বেরোলো এইটা, আর তার সাথে এইচ কে গুণ করে দিলেই পেয়ে যাবো আয়তন। আর তোমরা যদি সরাসরি সূত্র মুখস্থ রাখতে পারো তো খুব ভালো। ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের সূত্র, যেখানে আরটা হচ্ছে বহির্ব্যাসার্ধ আর স্মল আরটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তো আমি কি করে সূত্রটা আসলো সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। তো আমি এখানে এবার এই ফাঁপা চোঙের আয়তনটা তাহলে পেয়ে গেলাম, এইটা ইন্টু এইচ। এবার এই আয়তনটার সাথে এই চোঙের আয়তনকে আমরা গুণ করে দেবো। তো এই চোঙের উচ্চতাটা কত? এই চোঙের উচ্চতাটা হচ্ছে 13/2 সেন্টিমিটার। বলেছে না এই চোঙের অর্ধেক উচ্চতা, তাহলে 13/2 সেন্টিমিটার। আর তার ব্যাসার্ধ এক্স। তাহলে এই চোঙটার আয়তন কত হবে? আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই এক্স স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এর আয়তন হবে পাই এক্স স্কোয়ার এইচ, তাই তো? পাই এক্স স্কোয়ার এইচ। এবার এই আয়তন আর এইটা ইন্টু এইচ, এই আয়তন দুটো কি হবে? সমান হবে। সেখান থেকে আমরা সমাধান করলে এক্সটা পেয়ে যাবো। তাহলে এটাকে করি। তাহলে এখান থেকে তোমরা ছবিটা আঁকতে পারো, ঠিক আছে? তাহলে লিখবো, ধরি ফাঁপা চোঙের আয়তন কেন সমান হবে? যখন কোনো একটা জিনিস গলিয়ে যখন অন্য জিনিস বানানো হয় তখন সেখানে আয়তনটাই সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে লিখবো ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়ালস টু 6.75 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর ইকুয়ালস টু 5.25 এত সেন্টিমিটার। এবার লিখবো মানে ফাঁপা চোঙের উচ্চতা, যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো লিখে নিচ্ছি। উচ্চতা এইচ ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। অতএব ফাঁপা চোঙের ধাতব পদার্থের আয়তন সমান সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে? পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এখান থেকে তোমরা যদি পাই কমন নাও তাহলে কি হবে? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার পড়ে থাকবে, আর এইচ দিয়ে গুণ করে দিলেই আমি পেয়ে যাব আয়তন। এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর এটা এইচ দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব আয়তন। আচ্ছা, এখন আমরা এখানে মানটা বসাবো না, মানটা সবার লাস্টে বসাবো। আর এককটা এখানে লিখবো ঘন একক, ঠিক আছে? ঘন একক। ঘন সেন্টিমিটার লিখবো না, কারণ এখানে আমরা মানগুলো বসাচ্ছি না এখন, তাই এখন ঘন একক লিখবো। এবার লিখবো, ধরি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধর দৈর্ঘ্য ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। অতএব নিরেট চোঙের আয়তন ইকুয়ালস টু নিরেট চোঙের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার নিরেট চোঙের ভূমির ক্ষেত্রফল হচ্ছে, ভূমিটা যেহেতু বৃত্তাকার তাই না, নিরেট চোঙ, তাহলে এই চোঙের ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই এক্স স্কোয়ার হবে। বৃত্তের ক্ষেত্রফল হয় সবসময় পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। এবার নিচেরটা যেহেতু বৃত্তাকার, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাই এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর তার সাথে উচ্চতা 13/2 গুণ করে দিতে হবে, অর্থাৎ পাই এক্স স্কোয়ার ইন্টু h/2। ঠিক আছে, এইচের মানটা তোমরা বসাতেও পারো। হ্যাঁ, এখানে আমরা লিখে দেব প্রশ্ন অনুসারে নীরের চোঙের ব্যাসার্ধ কি বলেছে, ফাঁপা চোঙের ব্যাসার্ধ বাই 2, ফাঁপা চোঙের ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ ফাঁপা চোঙের ব্যাসার্ধর অর্ধেক। এই জন্য আমরা এখানে h/2 বসিয়েছি, আর এখানে এককটা লিখে দেবো ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখানে এক্স মানটা বসিয়েছি, তাই এখানে ঘন সেন্টিমিটার লিখে দেবে। এবার প্রশ্ন অনুসারে এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সমান। প্রশ্ন অনুসারে পাই এক্স স্কোয়ার ইন্টু h/2 ইকুয়ালস টু পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। দেখো এইচ এর মানটা এখানে 13 দিয়ে দিয়েছে, না দিলেও কিন্তু আমরা অঙ্কটার উত্তর পেয়ে যাব, কারণ এখানে একটা যদি এইচ হয় তাহলে আর একটা তো h/2 অর্ধেক বলেছে, তাই এখানে এইচ আর এইচ কেটে গেল, তো এখানে এইচ 13 সেন্টিমিটার দিক কি 15 সেন্টিমিটার দিক তার উপর উত্তর কিন্তু আলাদা হবে না, উত্তর একই থাকবে। এবার এখানে পাই পাই কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে 2টাকে পাশে নিয়ে চলে যাব, পরের স্টেপে আমরা আর এর মানগুলো বসিয়ে দেবো। ক্যাপিটাল আর এর মান হচ্ছে 6.75, তাহলে 6.75 এর স্কোয়ার, স্মল আর এর মান হচ্ছে 5.25 এর স্কোয়ার। এবার বন্ধুরা আমরা এখানে 6.75টাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে কি সূত্র হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা এবার আমরা এখানে ফেলে দেবো, एक्स स्क्वायर इक्वल्स टू 2 और ব্র্যাকেটে লিখবো 6.75 প্লাস 5.25 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। নেক্সট স্টেপে লিখবো, এটা যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, 6.75 এর সাথে 5.25 যোগ করব, তাহলে কত হবে, 5 5 10, হাতে 1, 7 2 9, 1 10 0, হাতে 1, 6 6 12, অর্থাৎ 12। আর এদিকে 6.75 থেকে 5.25 বিয়োগ করব, তার 5 5 0, এদিকে হচ্ছে 5, হাতে 1, হাতে 1 নেই, তাহলে এখানে 1, 1.5 1.5 1.5 মানে 1.5। হ্যাঁ, 1.5। এবার বন্ধুরা 1.5 এর সাথে 2 গুণ করা মানে 1.5 এর দ্বিগুণ করছি। হ্যাঁ, 1.5 এর দ্বিগুণ, তো 1.5 এর দ্বিগুণ কত হয়, 3 হয় না, 1.5 গুণ 1.5 মানে 3, তোমরা গুণ করেও দেখতে পারো 3.0 হচ্ছে, তার মানে 3, তাহলে 3 ইন্টু 12। পরের স্টেপে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 × 36, এবার আমরা স্কোয়ারটা তুলে দেবো, অতএব এক্স ইকুয়ালস টু 36-এর বর্গমূল হবে, তার মানে 6, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, যে নীরের চোঙটা তৈরি করা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বন্ধুরা পরের অঙ্ক 12-3 বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কু মানে যেমন টোপর, ঠিক আছে, টোপর। তো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, মানে একটা শঙ্কু আছে, তার ভূমির ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার। ভূমিটা, একটা শঙ্কুর ভূমি সবসময় বৃত্তাকার হয়, ঠিক আছে, একটা শঙ্কুর ভূমি সবসময় বৃত্তাকার হয়। তো সেই বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। এবার খেলনাটা সমগ্র তল মানে পুরোটা, সমগ্র তল প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা মোট এত টাকা খরচ হয়েছে। খেলনাটার উচ্চতা কত, খুবই সহজ অঙ্ক, দেখো খুবই সহজ। তো এইরকমই একটি খেলনা আছে, শঙ্কু আকৃতির একটা খেলনা আছে। তো এই শঙ্কুর এই নিচের অংশটা কিন্তু বৃত্তাকার। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তাকার, এবং এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে। তো এইখান থেকে এতটা হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা এখানে বলে দিয়েছে 5 সেন্টিমিটার।
আমাদের উচ্চতাটা এখানে বার করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যুক্ত করলে যে রেখাটা পাচ্ছি তার পরিমাপটাই হচ্ছে উচ্চতা, অর্থাৎ এইচ। এটাকে আমরা বলি লম্ব উচ্চতা। আর এই ধার যেটা দেখতে পাচ্ছ না, এই ধারটা, এইটাকে আমরা বলি তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দিয়ে নাম মানে চিহ্নিত করি। এটা হচ্ছে তির্যক উচ্চতা। তো প্রশ্ন অনুসারে এখানে কি বলেছে, ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, তির্যক উচ্চতা এল ধরে নিলাম, আর উচ্চতা এইচ ধরে নিলাম। আর এইখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, এরা সবসময় সমকোণী ত্রিভুজ হয়। তো এইখানে বলছে এই শঙ্কুটা পুরোটা পুরোটা কি করছে, পালিশ করছে। পালিশ করতে এত টাকা খরচ হচ্ছে। আর এক এক বর্গ সেন্টিমিটার পালিশের জন্য খরচ হচ্ছে মাত্র 0.07 টাকা। 0.07 টাকা, অর্থাৎ 7 পয়সা। 7 পয়সা খরচ হচ্ছে। তো মোট খরচ হয়েছে 19 টাকা 80 পয়সা। তাহলে কতটা, এই শঙ্কুটার উচ্চতা কত বার করব। এবার মোট মানে কি, সমগ্র জায়গাটা পালিশ করার অর্থ হলো সমগ্র তলের ক্ষেত্রফলটা রং করছে। তাহলে আমাদের জানতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলটা কতটা, সেটা আমাদের বার করতে হবে, মানে জানতে হবে। তো এখানে আমি এটাকে লিখছি, প্রথমে লিখে নিই। ধরি, দেখো অঙ্কটা করছি, তোমরা খুব সুন্দর করে বুঝতেও পারবে অঙ্কটা আমি করছি আর বোঝাচ্ছি। শঙ্কুর ধরি, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ। হ্যাঁ, যেটা আমাদের নির্ণয় করতে হবে, উচ্চতা এইচ সেন্টিমিটার। যখন আমাদের বলেছে উচ্চতা, তখন আমাদের এইচ বার করতে হবে। হ্যাঁ, তির্যক উচ্চতা না। তির্যক উচ্চতা হলে বলে দিত যে খেলনাটির তির্যক উচ্চতা নির্ণয় করো, কিন্তু যেহেতু শুধু উচ্চতা বলেছে, তাহলে আমাদের এইচ বার করতে হবে। তির্যক উচ্চতা আমাদের ধরে নিতে হবে, তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। এটা আমরা ধরে নিলাম। প্রদত্ত মানে দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ, ব্র্যাকেটে আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এবার বন্ধুরা, তোমরা একটা জিনিস জানবে, একটা শঙ্কুর দুটো তল হয়, একটা এই বৃত্তাকার তল আর একটা এই বাঁকা তল। এই বাঁকা তলটার ক্ষেত্রফল হয় পাই আর এল, আর এই বৃত্তের ক্ষেত্রফলটা হয় পাই আর স্কোয়ার, মানে ভূমির ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার। তাহলে বাঁকা তল আর এই বৃত্তাকার তলটা, এই দুটো তল মিলিয়ে সমগ্র তল। তার মানে পাই আর এল এর সাথে পাই আর স্কোয়ার যোগ করে দিলেই পেয়ে যাবো শঙ্কুর মোট ক্ষেত্রফল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা লিখতেই পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হলো, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এত বর্গ একক বা বর্গ সেন্টিমিটার লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা, আমরা এখানে লিখব ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার এককে, আর একদিকে লিখব খরচ টাকাতে। এবার বলছে 1 বর্গ সেন্টিমিটার পালিশ করতে খরচ হচ্ছে 0.707 টাকা। তাহলে 1 বর্গ সেন্টিমিটার তার খরচ হচ্ছে 0.07। আর মোট এতটা ক্ষেত্রফলকে পালিশ করছে, তার মানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এই পুরো জায়গাটা রং মানে পালিশ করতে খরচ হচ্ছে 19 টাকা 80 পয়সা। তাই তো, এটাই ছিল। এইবার বন্ধুরা, এইখানে যে সম্পর্কটা, সেটা তো সরল সম্পর্ক, তাই না? যত বেশি ক্ষেত্রফল হবে তত বেশি খরচ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব আমরা কি লিখতে পারি, এটা আর এটার অনুপাত এইটা আর এইটার অনুপাতের সমান হবে। অর্থাৎ পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু 19.80 বাই 0.07। তাই তো, খুব সহজ ব্যাপার। এবার এখানে 1 আছে, 1টা না লিখলেও হবে। আমরা উপর থেকে কি কমন নিতে পারি, পাই আর কমন নিতে পারি। তাহলে পড়ে থাকবে এল প্লাস আর ইকুয়ালস টু, এখানে দশমিকগুলো তুলব, দশমিক তুলে দিলাম। এবার নিচের সংখ্যা দশমিকের পর 2 ঘর আছে, তাই উপরে 100 আসবে। আর উপরের সংখ্যা দশমিকের পর 2 ঘর আছে, তাই নিচে 100 আসবে। কেটে গেল। এবার পাই এর মান আমি বসাবো 22/7, আর আর এর মান বসাবো 5, বসিয়ে দিলাম।
এবার আমরা এখানে কাটাকুটি করব। এখানে 7 আর এখানে 7 কেটে গেল। এবার যদি 5 দিয়ে কাটি, 5 3 5 15, 5 9 45, 5 6 30। এবার যদি 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 3 11 33, 6 11 66। আবার 2 দিয়ে যদি কাটি, 2 1 2 আর 2 16 18। অর্থাৎ l + 5 = 18। তাহলে l = কত? 18 - 5 হবে এত সেন্টিমিটার, অর্থাৎ 13 সেন্টিমিটার। এবার আমাদের কিন্তু এল চাইনি, আমাদের এইচ চেয়েছে, তাই না? এইচ বার করতে হবে। এবার বন্ধুরা, এটা একটা সমকোণী ত্রিভুজ। শঙ্কুর এল, এইচ আর আর এর মধ্যে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। এটা আর, যেটা হচ্ছে 5, এটা এল, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, আর এইচ আমাদের বার করতে হবে। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইচটা সরাসরি এভাবে লিখবো। এইচ এর সরাসরি সূত্র হচ্ছে l² - r² এর বর্গমূল। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা সব থেকে বড় হয়, বড় বাহু হয়। তো অতিভুজ যদি দেওয়া থাকে আর বাকি দুটো বাহুর মধ্যে যদি কোনো একটা বাহু দেওয়া থাকে, তাহলে অপর বাহুটা বার করতে গেলে সবসময় অতিভুজের বর্গ থেকে অপর বাহুটার বর্গকে বাদ দিয়ে দেবে, বিয়োগ করে দেবে, আর তার বর্গমূল করে দেবে, পেয়ে যাবে। তাহলে এবার এই মানটা বসিয়ে দাও, 13² - 5²। অর্থাৎ 13² মানে হয় 169, 5² মানে হয় 25। 169 থেকে 25 বাদ দিলে হয় 144। এবার 144-এর বর্গমূল হয় 12, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল। বন্ধুরা, পরের অঙ্ক 12-4। এটা আরো একটা সহজ অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখো বলছি 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। তাহলে দুটো নিরেট গোলককে গলিয়ে একটা ফাঁপা গোলক বানানো হচ্ছে। নিরেট গোলক মানে যেমন লোহার বল, আর ফাঁপা গোলক মানে যেমন ফুটবল, ভিতরটা খালি থাকে ফুটবলে, আর লোহার বলে ভিতরটা ভরাট থাকে। তো নতুন গোলকটির মানে ফাঁপা গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? যে গোলকটা আমরা বানাচ্ছি সেই গোলকটা কিন্তু 1 সেন্টিমিটার পুরু। হ্যাঁ, 1 সেন্টিমিটার পুরু মানে মোটা। ধরো নাও ফুটবলটা যে মানে চামড়া দিয়ে বা যেটা দিয়ে বানানো হয় সেটা কতটা, সেটা আমরা ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার পুরু। তো 1 সেন্টিমিটার পুরু মানে এটা যদি এরকম হয় বলের ভিতরের অংশ, আর এটা হচ্ছে বলের বাইরের অংশ। ঠিক আছে, তার মানে এইখান থেকে এতটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, আর এইখান থেকে এতটা হচ্ছে বহির ব্যাসার্ধ, আর মাঝখানে এইখান থেকে এতটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কতটা পুরু, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু, এরকম। তো আমরা এখানে পরিষ্কার করে ছবিটা আঁকি, এঁকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দুটো গোলক আছে, নিরেট গোলক। এই গোলকটার ভূমির ব্যাসার্ধ মানে এই গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার, এটাকে আমরা আর ধরে নিচ্ছি। এই আর এর মানটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার। আর এরপরে আর একটা বড় গোলক আছে, বড় নিরেট গোলক আছে, তার ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি এবং সেটা 6 সেন্টিমিটার। এবার এই দুটো গোলককে যখন গলিয়ে যখন আর একটা গোলক বানানো হবে না, তখন দুটো গোলকের আয়তন বড় গোলকটার মানে এই ফাঁপা গোলকটার আয়তনের সমান হবে। এটা সবসময় জানবে, একটা জিনিস যখন গলিয়ে আর অন্য একটা কিছু বানানো হয় তখন সেখানে আয়তনটা সমান হয়, আয়তনটা সমান হয়। তো এখানে ফাঁপা গোলক বানানো হচ্ছে, এইরকম ফাঁপা গোলক। তো এর অন্তর ব্যাসার্ধ এইটা, আর এর বহির ব্যাসার্ধ এটা। তো বহির ব্যাসার্ধটা আমাদের বার করতে বলেছে, বাইরের দিকের ব্যাসার্ধ। তো বাইরের দিকের ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধটা কত হবে? x-1 হবে। বুঝতে পেরেছো কেন? কারণ এটা তো বলে দিয়েছে 1 সেন্টিমিটার পুরু। 1 সেন্টিমিটার পুরু মানে 1 সেন্টিমিটার বেধ, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বাইরেটা যদি ধরে নাও 50, তাহলে ভিতরটা কত হবে? 49। বাইরেটা যদি ধরে নাও 10, তাহলে ভিতরটা কত হবে? 9। তো বাইরেটা যদি x হয় তাহলে ভিতরটা হবে x-1। তাহলে বাইরের ব্যাসার্ধটা আমি x ধরে নিলাম, তাহলে ভিতরের ব্যাসার্ধটা x-1, এইটা হবে। এবার এই গোলকের আয়তন যদি v1 হয়, এই গোলকের আয়তন যদি v2 হয়, আর এই গোলকের আয়তন যদি মানে ফাঁপা গোলকের মানে এইটা এই অংশটার যদি আয়তন যদি v হয়, হ্যাঁ v হয়, তাহলে
আমরা বলতেই পারি V1 আর V2 এই দুটো গোলকের মোট আয়তন এই V আয়তনের সমান হবে। মানে এই ফাঁপা, এই যেটা আমরা দেখতে পাচ্ছি তো ফাঁপা গোলক, তো এর মধ্যে এই অংশটার আয়তন যদি V হয় তাহলে তার সমান হবে। এবার আমরা এখানে লিখতেই পারি যে এই দুটোর আয়তনের যোগফল এইটা আয়তনের সমান। এবার আমি লিখব, আচ্ছা ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি? ফাঁপা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু বাইরের দিকের ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস ভিতরের দিকের ব্যাসার্ধের স্কোয়ার। এটা মনে রাখবে সবসময়, কিউব। হ্যাঁ, আয়তনের সূত্র 4/3 পাই ইন্টু, যে কোনো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব হয়। হ্যাঁ, ব্যাসার্ধের কিউব। এখানে যেহেতু ফাঁপা তাহলে একটা বাইরের ব্যাসার্ধ থাকবে, একটা ভিতরের ব্যাসার্ধ থাকবে, এবং ওই দুটো ব্যাসার্ধ হলো কিউবকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, আর তার সাথে 4/3 পাই গুণ করলেই পেয়ে যাব ফাঁপা গোলকের আয়তন। এটা তোমাদের সূত্র হিসাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা এখানে লিখব, ধরি ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ x সেন্টিমিটার। যেহেতু ফাঁপা গোলকটি এক সেন্টিমিটার পুরু, অতএব ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ বা অন্তর্ব্যাসার্ধও লিখতে পারি, ভিতরের ব্যাসার্ধ তাহলে কম হবে 1, তাহলে বাইরের ব্যাসার্ধ যদি x হয় তাহলে ভিতরের ব্যাসার্ধটা 1 সেন্টিমিটার কম হবে, তাহলে x - 1 সেন্টিমিটার। এবার লিখব, অতএব ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই বাইরের ব্যাসার্ধের কিউব মাইনাস ভিতরের ব্যাসার্ধের কিউব, এত ঘন সেন্টিমিটার। এবার ছোট গোলক দুটো, হ্যাঁ, দুটি নিরেট গোলকের মোট আয়তন কত হবে? ছবিতে এঁকে দিয়েছি V1 আর V2, তাহলে আমি লিখবো V1 প্লাস V2, ঠিক আছে? ছবিতে এখানে দেওয়া আছে, ঠিক আছে? V1 আর V2টা কি? V1টা হচ্ছে ছোট গোলকের আয়তন, আর V2টা হচ্ছে বড় গোলকের আয়তন। আচ্ছা, বড় বলতে যার ব্যাসার্ধ বড় সেটাই হবে বড়। তাহলে ছোট গোলকের আয়তনের ফর্মুলা হবে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ কত? 1, তাহলে 1 এর কিউব, আর তারপরে বড় গোলকটার ব্যাসার্ধ 6, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 6 এর কিউব। এটা মনে রাখবে, ঠিক আছে? সূত্র 4/3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, এত ঘন সেন্টিমিটার। এবার এই আয়তনটা আর এই আয়তনটা সমান। এবার লিখব প্রশ্ন অনুযায়ী, দেখো এখানে ক্যালকুলেশন তোমরা করতে পারো, কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় পরিমিতিতে লাস্টের দিকে ক্যালকুলেশন করো, ঠিক আছে? প্রথমের দিকে ক্যালকুলেশন করবে না, সবার লাস্টে করবে। তাহলে প্রশ্ন অনুসারে লিখব 4/3 পাই ব্র্যাকেটে x কিউব মাইনাস x - 1 হোল কিউব ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 1 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 6 কিউব। এবার দেখো এই দিক থেকে 4/3 পাই কমন চলে যাচ্ছে, কমন নিয়ে নাও, আর এদিকে সূত্র ফেলে দাও। a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র। এখানে x এর কাজ করছে a আর 1 এর কাজ করছে b, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। আর এখানে 4/3 পাই কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 কিউব প্লাস 6 কিউব। এবার বন্ধুরা এখানে আমরা কি করব? 4/3 পাই এখান থেকে দুদিক থেকে কেটে গেল। এবার এখান থেকে ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেট যখনই তুলবো তখন এই সংখ্যাগুলোর চিহ্ন কিন্তু বিপরীত হয়ে যাবে, কেন? এখানে মাইনাস আছে, তাহলে হবে মাইনাস এক্স কিউব, মাইনাসটা হয়ে যাবে প্লাস 3 এর সাথে 1কে গুণ করলে 3 এক্স স্কোয়ার, এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস
ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয়, তাহলে ওয়ানের সাথে আবার থ্রিকে গুণ করলে হবে থ্রি, আর ওয়ানের কিউব মানে ওয়ান, আর এটা চিহ্নটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ভুল লেখা হয়ে গেছে, এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা সূত্রতে মাইনাস আছে, তাই এটা প্লাস হয়ে যাবে ওয়ান। আর এখানে ওয়ান কিউব মানে ওয়ান, আর সিক্স কিউব মানে হয় 216, সিক্স কিউব মানে 6 × 6 × 6 পাবে কত? 216। আচ্ছা একবার চেক করে নাও, 36 × 6, তাহলে 6 × 6 = 36, 3 × 3 = 18, আর 3 × 21, 216। এবার x³ কেটে গেল, তাহলে থাকছে 3x² মাইনাস 3x প্লাস 1 মাইনাস 216, আর এখানে মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই 1 আর 216টা এপাশে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এবার দেখো এই 1 এর সাথে এই 1টা কেটে গেল, 3x² মাইনাস 3x মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার দেখো প্রত্যেকটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাই না? 216টাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হবে? 3 কেটে গেল x², 3 কেটে গেল x, আর এখানে 3 এর সাথে 216 কাটলে 3 × 7 = 21, 3 × 2 = 6, আর 0/3 মানে 0। এবার বন্ধুরা এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা x এর দুটো মান পাবো। এবার আমরা এটাকে সমাধান করি 72, আর এখানে 1 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 8 নং 72, তাই না? এইভাবে 8 নং 72, আর এখানে x আছে, x লিখবো কারণ x এর আগে 1 আছে, ঠিক আছে 1, আর এখানে 9 - 8 করলে 1 হয়, তো সেই 1 এর জায়গায় আমি এখানে 9 - 8 লিখলাম, আর এই 9 আর 8 গুণ করলে 72 হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো এই পদ্ধতিটা। আচ্ছা এইবার এখানে আমরা কি করব, x², এখানে আমরা গুণ করে দেবো -9, এর সাথে x কে গুণ করলে 9x, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ বাইরে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে 8x, আর এখানে আছে -72 ইকুয়ালস টু 0। আবার এই দুটো সংখ্যা থেকে কমন নাও, তাহলে x কমন যাচ্ছে, পড়ে থাকবে x - 9, আর এখান থেকে 8 কমন যাচ্ছে, পড়ে থাকবে x - 8 কত 72, 9 9। এবার এখানে দেখো আবার কি কমন যাচ্ছে, x - 9 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x + 8 ইকুয়ালস টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এই সংখ্যাটাও 0 হবে, অথবা এই সংখ্যাটা 0 হবে, তাহলে লিখবো হয় x - 9 ইকুয়ালস টু 0, অথবা x + 8 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান পাচ্ছি 9, আর এখান থেকে পাচ্ছি x এর মান -8, এদিকে চলে গেলে মাইনাস হবে। এবার মাইনাস মানটাকে আমরা নিতে পারবো না, কেন? কারণ ব্যাসার্ধ তো ঋণাত্মক হতে পারে না। এক্সটা কি ছিল? এক্সটা ছিল ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ, তাই না? ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ ছিল এক্স, তাহলে সেটা তো ঋণাত্মক হতে পারে না। এবার যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, অতএব ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে, 9 সেন্টিমিটার। যদি বলতো ভিতরের ব্যাসার্ধ কত, তাহলে 8 হতো, 1 কম হতো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-5, এই অঙ্কটা তোমাদের শঙ্কু চ্যাপ্টার থেকে দিয়েছে। এটা আসলে তোমাদের বইয়ের অঙ্ক, পাঠ্য বইয়ের অঙ্ক। বলা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু আছে, তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, মানে 11 জন লোকের বেশি থাকতে পারে না, 11 জন লোক থাকতে পারে। এবার এই 11 জন লোকের প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগবে, আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন এক একজন লোকের। ঠিক আছে, এরকম 11 জন লোক আছে। ঘন শব্দটা ব্যবহার করা সবসময় আয়তন বোঝাতে, অর্থাৎ একটা লোকের জন্য 20 ঘনমিটার আয়তনের বাতাস প্রয়োজন, তাহলে 11 জন আছে। ঠিক আছে, তাহলে 11 জনের জন্য কতটা বাতাসের প্রয়োজন, 20 × 11, তাহলে এটাই হবে শঙ্কুর আয়তন। বোঝা গেল? কারণ 11টা লোকের জন্য যতটা বাতাস দরকার, সেই বাতাসটা পুরো শঙ্কুটাতে তো ভরে থাকবে, তাই না? শঙ্কুটাতে যতটা জায়গা আছে পুরো জায়গাটা ধরেই তো বাতাস দরকার, আর সেই বাতাসটা কতটা লাগবে, এক একটা লোকের যদি 20 ঘনমিটার বাতাস দরকার, তাহলে 11টা লোকের কতটা বাতাস লাগবে, 20 ×
11, আর সেটাই হচ্ছে শঙ্কুর আয়তন, কারণ ঘন বলতে আয়তন বোঝানো হয়। তাহলে এতটা হচ্ছে শঙ্কুর আয়তন। আর এক একটা লোকের জন্য ভূমিতে মানে মাটিতে শঙ্কুর ভূমি বলতে এই রকম হয়, এটা হয় শঙ্কু। তাহলে শঙ্কুর ভূমি বলতে এই জায়গাটা। তো এই জায়গাটায় 11টা লোক যদি থাকে তাহলে এক একটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে 11টা লোকের জন্য 4 × 11 অর্থাৎ 44 বর্গমিটার জায়গা লাগবে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে 44। দেখো সরাসরি কিন্তু দেয়নি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দিয়েছে। তাহলে একটা শঙ্কুর ছবি আঁকি, আমাকে বোঝাতে হবে, তো ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো। এরকম একটি শঙ্কুর তাঁবু আছে। শঙ্কু সবসময় ভূমিটা বৃত্তাকার হয়। তো এই বৃত্তের ব্যাসার্ধ আমি যদি ধরে নিই আর, এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, সে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর এর উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ। আমাদের এইচটা বার করতে হবে, হ্যাঁ, তাঁবুর উচ্চতা কত, এইচটা বার করতে হবে। এবার এই ভূমির ক্ষেত্রফল কতটা হবে, ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে তার ক্ষেত্রফল হবে πr²। আর এই πr² মানেই কি হচ্ছে 11টা লোকের জন্য যতটা জায়গা লাগে সেই জায়গাটা, কারণ ভূমিতেই তো লোকগুলো বসে থাকবে, তাই না? তো এক একটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন লোকে বসে থাকতে পারে এখানে, তাহলে কতটা জায়গা লাগবে 11 × 4, তাহলে এটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর ভিতরে আয়তন বলতে ভিতরে যতটা জায়গা আছে, তো ভিতরে কতটা জায়গা আছে, এক একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাস আছে, তাহলে 11 জন লোকের জন্য কতটা বাতাস দরকার, 20 × 11, তাহলে এটাই হচ্ছে শঙ্কুর ভিতরের আয়তন। এবার আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h, এই মানটাই হচ্ছে 20 × 11। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমরা অঙ্কটাকে করি এবং এই দুটোর সাহায্য নিয়েই আমি উচ্চতাটা বার করব। খুব সহজ অঙ্ক একটা, দেখো ধরি শঙ্কুর উচ্চতা h মিটার, হ্যাঁ, এখানেও মিটার এককে আছে, এখানেও মিটার একক আছে। বর্গ বোঝাতে ক্ষেত্রফল বোঝানো হয়, ঘন বলতে আয়তন বোঝানো হয়। ধরি শঙ্কুর উচ্চতা h মিটার এবং ভূমির ব্যাসার্ধ r মিটার। তাহলে এবার লিখবো অতএব ভূমির ক্ষেত্রফল সমান সমান πr² সমান সমান 11 × 4। ভূমির ক্ষেত্রফল πr² সমান সমান 11 × 4 এত বর্গ মিটার। আবার লিখব শঙ্কুর আয়তন 1/3 πr²h। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? πr²h এত ঘন একক। আচ্ছা, ঘন এককটা না লিখে আমি একটা সরাসরি এখানে আয়তনটা বসিয়েই দিই। আয়তন হচ্ছে এক একটা লোকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগছে, তাহলে 11 জন লোকের জন্য 11 × 20, তাহলে এত ঘন মিটার। এবার দেখো বন্ধুরা, আমি এখানে কি করব, 1/3 ইন্টু এই πr²টাকে না ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? πr²টাকে নেক্সট স্টেপে আমি ব্র্যাকেটে রাখবো, এই স্টেপে না, নেক্সট স্টেপে রাখবো। তাহলে এখানে আলাদা করে আমি πr²টাকে লিখলাম ইন্টু h ইকুয়ালস টু 11 × 20। এটাকে গুণ করবো না, ঠিক আছে? পরিমিতির অঙ্ক সবসময় লাস্টের দিকে কাটাকুটি করবে। এবার πr² মানেই তো 11 × 4, তাহলে এই πr² জায়গায় কি বসাবো, 11 × 4 বসাবো ইন্টু h ইকুয়ালস টু 11 × 20। এখানে লিখে দেবো, যেহেতু πr² সমান সমান 11 × 4। এবার এই 11 আর এই 11 কেটে গেল, 4-এর সাথে 20 কেটে গেল, 5। তার মানে আমরা পেলাম h এর সাথে 1কে গুণ করলে হবে h আর নিচে 3 ইকুয়ালস টু 5। অর্থাৎ এবার আর যদি গুণ করো তাহলে h ইকুয়ালস টু কি পেলে, 15 মিটার। তার মানে আমরা উচ্চতা পেয়ে গেলাম, তাঁবুটার উচ্চতা 15 মিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক ছিল।